বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আলোচনা শুরু করতে চাই যে বাংলাদেশে যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে তখনই আমরা দেখি যে বিভিন্ন আন্তর্জাতিক শক্তিগুলো তৎপর হয়ে ওঠে। আমরাও নানা কারণে তাদের দ্বারস্থ হই, তারাও কখনো সহযোগিতা, কখনো নানান উপদেশ দেন। এবং সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করলেন। এই সফরের সময় জাতিসংঘের ঢাকা অফিস একটা গোল টেবিল বৈঠক আয়োজন করেছিল, যেখানে সরকারের লোকজন, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা, রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল। এবং ওই বৈঠকের পর থেকেই এটি নিয়ে আলোচনা হচ্ছে যে জাতিসংঘ হয়তো ঐকমত্যের প্রসঙ্গ বা অন্যান্য ইস্যুতে দরকার প্রয়োজন মনে করলে তারা বা সহযোগিতা করবার জন্য তিনি বলেছেন। এবং কেউ কেউ হয়তো সহযোগিতা সেখানে চেয়েছেনও। বিস্তারিত পুরোটা আমাদের জানা নেই। আপনার কাছে কি মনে হয় যে এই সফর এবং এই সফর থেকে বিশেষ করে ইলেকশন সংস্কার নিয়ে যেসব আলোচনা হলো তার সঙ্গে, এবং তাকে কমিশন প্রধানরা বা সরকারের দিক থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে কি কি ধরনের সংস্কার করা হচ্ছে বা কি পরিকল্পনা করা হচ্ছে, দেখুন মেসেজটা আসলে কি আপনি মনে করেন? প্রথমত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসেছিলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে বা তাদের সলিডারিটি একটা দেখতে, সরেজমিনের দেখে তাদের এই মহাসচিবের এই ইস্যুটার ব্যাপারে তার যেমন একটা সংগঠনগত দায়িত্বের ব্যাপার আছে, তেমনি তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে তার একটা সহানুভূতিও আছে। বিষয়টা তিনি দেখেছেন এবং বাংলাদেশের জন্য একটা নাজুক অবস্থা সেটা তিনি স্বীকার করেছেন। যদি সমস্যার সমাধান করা না যায়, এটা খুব আরও খারাপ হবে বা পরিস্থিতিটা, এটা উনি বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে। কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা শুধুমাত্র মিয়ানমার আর বাংলাদেশের তৈরি কোনো সমস্যা না, বাংলাদেশের তো নয়। নানানভাবে আন্তর্জাতিকভাবে নানান রাষ্ট্র নানা ধরনের রাজনীতি এটার সঙ্গে জড়িত আছে এবং এটাকে কেন্দ্র করে অনেক ধরনের নতুন সমস্যা তৈরি হতে পারে বলে অনেকেরই আশঙ্কা আছে। সেখানে জাতিসংঘ মহাসচিব এসছেন, দেখেছেন নিজের চোখে, এটাই প্রধান বিষয় ছিল। এবং এখানে বাংলাদেশ সরকারের দিক থেকে একটা সাফল্য বলা যেতে পারে। বাংলাদেশ সরকারের দিক থেকে চিফ অ্যাডভাইজার বিশেষত অধ্যাপক ইউনূস সাহেব কৌশলে একটা ডেডলাইনের কথা বলেছেন যে ছোট প্যাকেজে ডিসেম্বর, বড় প্যাকেজে জুন মাস। সেটা হচ্ছে নির্বাচনের বিষয়। আমি রোহিঙ্গাদের বিষয় যেমন উনি বলেছেন যে আশা করছেন আগামী এই ঈদ না হলেও আগামী ঈদের মধ্যে ঈদ গিফট হিসেবে অন্তত তারা যদি তাদের নিজেদের বাসভূমিতে চলে যেতে চান, এটাই তাদের আকাঙ্ক্ষা, সেটা একটা বড় গিফট হবে। অর্থাৎ এক ধরনের কূটনৈতিকভাবে বললে এটার মাধ্যমে এক ধরনের একটা ডেডলাইনের কথা তিনি জানিয়েছেন। কতদূর কাজ হবে আমরা জানি না, কারণ মহাসচিব বলেছেন যে এই রিপ্যাট্রিয়েশনটা খুবই একটা জটিল কঠিন অবস্থার মধ্যে আছে, খুবই কঠিন অবস্থা, তিনি চেষ্টা করবেন। এর বাইরে যে রাজনীতিকরা বা অন্যরা, যে আপনি যেটার কথা বললেন, আপনার নির্বাচন করা, সেই ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা, মতৈক্য তৈরি করবার ক্ষেত্রে হেল্প করা, এটা এক ধরনের জাতিসংঘের দিক থেকে, যেহেতু জাতিসংঘ তো তাত্ত্বিক অর্থে সমস্ত স্বাধীন দেশের, তার সদস্যভুক্ত সমস্ত দেশের একটা আমব্রেলা প্রতিষ্ঠান, ছাতার মতো, তো সেটা উনি বলতেই পারেন। সমস্যাটা তো ওইখানে নয়। সমস্যাটা হচ্ছে যে দেখুন, আপনি যথার্থই বলেছেন যে জাতীয় নির্বাচন এলেই বিদেশি পর্যবেক্ষক, আন্তর্জাতিক নানান সংগঠন এবং জাতিসংঘের প্রয়োজনীয়তার কথা এখানে কিছু লোক বলে এবং তারাও নানা রকম তৎপরতা দেখান এবং কখনো কখনো প্রয়োজনীয়তাটা দেখাও দেয়, মানে ওই অর্থে যে একটা শক্তি, সেটাই তো, সেটা তো আসলে খুবই দুর্ভাগ্যজনক। প্রধানত আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থে আমাদের দেশের শাসক শ্রেণীর আত্মমর্যাদা বোধের সমস্যা এবং ক্ষমতা লিপ্সা, এই দুইটা ঘটনার কারণে আপনার
এই আন্তর্জাতিক সংগঠনগুলোর তৎপরতার প্রয়োজনীয়তা দেখা দেয় অথবা তারও তৎপর হয়ে ওঠে। 54 বছর হয়ে গেছে বাংলাদেশের জন্মের দিক থেকে যদি পেছনে সবচেয়ে একটা বড় ঘটনা হচ্ছে যে 1970 সালের নির্বাচনী রায় পাকিস্তানিরা মানে নাই, কিন্তু সেই নির্বাচনটাও আপনার কোনো দুর্নীতিপরায়ণ নির্বাচন ছিল না, কোনো পক্ষই সেইটা কখনোই আপনার অভিযোগ করে নাই। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই পাকিস্তানের শেষ বছরে আপনার বাংলাদেশের মানুষের ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রায় পেয়েছিল, সেটা পাকিস্তানিরা মানে নাই বলে একটা যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। তো এই দেশের যে শাসক শ্রেণী তার তো এটা মৌলিক নৈতিক কর্তব্য ছিল যে অন্তত পাকিস্তানিদের চেয়ে ভালো নির্বাচন আমরা করতে পারি, এইটা প্রমাণ করা। বাস্তবে এদের ক্ষমতা লিপ্সা দেখা গেছে যে যখন রাজনীতিতে ক্ষমতাসীন থাকে, রাষ্ট্র ক্ষমতা যাদের করায়ত্ত থাকে, তারা নির্বাচনের রায়কে ভয় পায় এবং সে কারণে এখানে একটা নির্বাচন ব্যবস্থা পর্যন্ত গড়ে ওঠেনি। আর এখানে যেহেতু ক্ষমতাসীনরা সবসময় আইন কানুন এবং রাষ্ট্রবলকে তার আপন দলের পক্ষে ব্যবহার করতে চায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে অপোজিশনে যারা থাকে তাদের পক্ষে ওইটা শুধুমাত্র মানুষকে নিয়ে, তাদের সমর্থকদের নিয়ে মোকাবেলা কঠিন হয়ে পড়ে। ফলে এক ধরনের রাজনৈতিক নিরাপত্তার জন্যে, গ্যারান্টির জন্যে তারা আন্তর্জাতিক নানা সংগঠনের মুখাপেক্ষি হয়। এটা গোটা জনগোষ্ঠীর জন্য অপমানজনক। এবং যতবারই এখানে অতীতের অন্তত 30-35 বছরের কথা যদি দেখেন, এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন পদ্ধতি নিয়ে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই দেশের মানুষকে সংগ্রাম করতে হয় এবং এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা সেটেল করতে পারিনি। আমার এই বিষয় শেষ কথা যে শাসক শ্রেণী যে সমস্ত রাজনৈতিক দল আছেন, সরকার যারা আছে, তারা অন্তত বাংলাদেশের মানুষকে এই অবমাননাকর অবস্থান থেকে মুক্তি দেবার জন্যে অন্তত এত বড় রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে একটু চেষ্টা করতে পারেন। আমি সময় পেলে এই প্রসঙ্গে আরেকবার আসবো আপনার কাছে। একটি এই মুহূর্তে আলোচিত বিষয় হচ্ছে ধর্ষণ এবং একটি বাচ্চা, আপনি জানেন যে ধর্ষণের শিকার, এবং তারপর প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক আন্দোলন, কিছু কিছু রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনের আমরা কিছু প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। কিন্তু এটি নিয়ে বিভিন্ন মাধ্যমে আমরা লক্ষ্য করছি যে এগুলোকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে আগেও তো এরকম হয়েছে। এমনকি 1996 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দিনাজপুর ইয়াসমিন ধর্ষণ এবং সেটা নিয়ে সারা দেশে যে আন্দোলন তৈরি হয়েছিল সেটার সঙ্গে এটা মিলিয়েও দেখা হচ্ছে যে সেই সময় আওয়ামী লীগ সহ অন্যরা এই আন্দোলন করেছে। এখনও সেই ধরনের আন্দোলন হয়তো আওয়ামী লীগ বা বাম ঘরানার এরা প্রতিবাদ করবার চেষ্টা করছে এবং এটা এক ধরনের ষড়যন্ত্র। এবং কেউ কেউ এই ধর্ষণকে কেন্দ্র করে আরও নানা রকমের ব্যাখ্যা হাজির করছেন। মেয়েদের উপরে আপনি জানেন সাম্প্রতিককালে নানা রকমের ইস্যু, একটা সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এই ইস্যু, পোশাক আশাকটি, নানা রকমের বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। তো আপনি এটাকে কিভাবে দেখেন বা এই ষড়যন্ত্র তত্ত্বকেই আপনি কিভাবে বিবেচনা করেন? যে ধর্ষণ তো সবসময় হয়, অতীত হয়েছে, তা আজকে এটি নিয়ে এত হইচই করবার কি আছে? এরকম একটা বয়ান অনেকে হাজির করবার চেষ্টা করছেন। জি, ধন্যবাদ আপনাকে। এটা 2-3 দিক থেকে দেখবার বিষয় হয়। প্রথমেই আমাদের মনে রাখা দরকার যে নারীর বিরুদ্ধে যত ধরনের নিপীড়ন, নির্যাতন একটা পুরুষতান্ত্রিক অগণতান্ত্রিক সমাজের মধ্যে সংগঠিত হয়, তার মধ্যে ধর্ষণ হচ্ছে সবচেয়ে জঘন্য ধরনের নিপীড়ন। এইটা বন্ধ করবার জন্যে যত ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, সেটা যে কোনো সভ্য জনগোষ্ঠীর এবং তাদের সরকারগুলির এই ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি কর্তব্য। প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, আপনি যেগুলি বললেন এগুলি আমিও লক্ষ্য করছি, সবগুলি হয়তো লক্ষ্য করি নাই। তার একদল লোক বলছে যে ধর্ষণ আগেও ছিল, এখনও আছে, এটাকে তো বড় করে দেখবার কি আছে। সেটা আগে হোক, পরে হোক, অতীতে হোক, বর্তমান ভবিষ্যতে যখন হোক, এটা বড় করে দেখবারই ব্যাপার। কারণ এটা আমি আগেই বলেছি, একটা জঘন্যতম অপরাধ। যারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলে ষড়যন্ত্র হিসেবে দেখাবার চেষ্টা করছেন, তারা হয়তো একটা জিনিস ভুলে গেছেন অথবা চিন্তা করেন নাই। একটা সমাজে যখন বড় ধরনের কোনো গণতান্ত্রিক মুক্তি আন্দোলন সংগঠিত হয়, তখন মানুষের আশা আকাঙ্ক্ষার স্তর উপরের দিকে ওঠে। ফলে যে অতীতে হয়েছে বলে এত বড় বড় ঘটনার পরে
একটা নতুন গণতান্ত্রিক সমাজের মধ্যে বা ব্যবস্থার মধ্যে আমরা যখন প্রবেশ করবার জন্য আমাদের আকাঙ্ক্ষা তীব্রতর হয়েছে, তখন যদি সেই পুরনো ধরনের একই ধরনের অপরাধ সমাজে সংগঠিত হয় এবং যদি প্রতিবাদের পুরনো যে নিপীড়নমূলক অবস্থা সেটা না থাকে, অর্থাৎ প্রতিবাদের যদি একটা পরিবেশ থাকে, তো মানুষ সেটা প্রতিবাদ করবে। এইসব বন্ধ করবার জন্য রাষ্ট্রকে আরও বেশি আপনার দায়িত্ববান হয়ে উঠতে, সমাজকে সচেতন করতে, এইটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। আর এই তৎপরতা, আপনার প্রতিবাদী তৎপরতা বাড়ানোর কারণটা আরও বাড়ে যখন রাষ্ট্রের পুলিশ, যাদের এই ক্রিমিনালদের ধরে বিচারের আওতায় আনা দরকার, তারা যখন বলে যে ধর্ষণকে ঠিক ধর্ষণ বলা ঠিক হবে না, তো কী বলা ঠিক হবে? যে এটা একটা নারী নির্যাতন। অবশ্যই ধর্ষণ তো অবশ্যই নির্যাতন, কিন্তু কেন তিনি বলেন? উনি যদি আরেকটু চিন্তা করতেন যে ধর্ষণের ব্যাপারটা এত খারাপ যেটা শুনতেও খারাপ লাগে, সেই জন্যই তো বলেছেন বলে আমার ধারণা। তাহলে সেইটা নিয়ন্ত্রণ করবার জন্যে, নির্মূল করবার জন্যে এই শব্দটাকে তরল করে দেওয়া পথ না, বরং এই প্রবণতাটাকে বন্ধ করাই হচ্ছে তার সমাধান। তো এরকম যখন রাষ্ট্রের কর্মকর্তারা বলেন, কিংবা ধরুন এর আগে যখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনি যে দুটো মেয়ে ধূমপান করছিল, সেখানে তাদের উপর যে অবিচার হলো, সেই ক্ষেত্রে তিনি যখন এই আইনের কথা মনে করান যে পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, অথচ তার মনে থাকে না যে পাবলিক প্লেসে নারী এবং পুরুষ উভয়েরই ধূমপান নিষেধ, এবং পুরুষ যখন ধূমপান করে তখন তার ব্যাপারে কেউ এসে আগ্রাসী ভূমিকা গ্রহণ করে না, কিংবা আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে জরিমানাও করে না। অর্থাৎ পুরো গোটা ব্যবস্থার একটা পুরুষতান্ত্রিক চিন্তার শিকার হিসেবে হওয়ার কারণেই আপনার এই নারীদের ব্যাপারে একটা অধস্তন অবস্থা সমাজে জারি রয়েছে। এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন, দেখুন বামপন্থা এই দেশে নানান স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক কারণে আপনার দুর্বলতর অবস্থা চলে গেছে, কিন্তু এ কথা কোনো চক্ষুষ্মান মানুষের, বিবেকবান মানুষের অস্বীকার করার পথ নাই যে এই দেশের সমস্ত বড় বড় আন্দোলনগুলির সূত্রপাতের ক্ষেত্রে বামপন্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছে। এই যে এত বড় একটা সংগ্রাম, যে 15 বছরের একটা ছোট বড় সফল অসফল নানা সংগ্রামের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানটি সংগঠিত হলো, এই 15 বছর ধরে নিরন্তরভাবে সবচাইতে কনসিস্টেন্টলি যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সীমিত সামর্থ্য এবং শক্তি নিয়ে যারা আওয়ামী রেজিমের মার খেয়েছে, তাদের একটা বড় অংশ এই বামপন্থীরা। তারা তাদেরই সূত্রপাত করা আন্দোলনের পথ বেয়ে যখন শেষ পর্যন্ত সমস্ত মানুষের, সমস্ত রাজনৈতিক দলের এবং তরুণদের নেতৃত্বে অংশগ্রহণের মধ্য দিয়ে এই একটা স্বৈরতান্ত্রিক রেজিমের পতন হলো, সেই সংগ্রামের উপর প্রতিষ্ঠিত সরকার যখন এই ছেলে মেয়েদেরকেই উল্টো রাস্তায় রেপের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য ধরে নিয়ে যায়, এবং পুরনো কায়দায় অতজন এবং অচেনা অতস্ব মানুষের বা বিরুদ্ধে আপনার মামলা করে এবং গভীর রাতে তাদের বাড়ি গিয়ে রেইড করে, তার মধ্যে ওই আন্দোলনের যে স্পিরিট, তার প্রতি সরকারের বিশ্বাসঘাতকতার প্রমাণিত হয়। দ্বিতীয়ত, একই সঙ্গে যারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন, সেইখানে বামপন্থী বলে তাদেরকে আবার গালিগালাজ করেন। এইটার মধ্যে, এইটার সঙ্গে আপনাকে বুঝতে হবে, দেখবারও বিষয় আছে মানুষের। সেটা হচ্ছে এই হাসিনা রেজিম যাওয়ার পরে নতুন সরকার প্রথম দিকে তাদের, বা এখনো পর্যন্ত কিছু দুর্বলতার কারণে এখানে এক ডানপন্থী উগ্রবাদের একটা বিকাশ ঘটেছে। আমরা যখন দেখি যে বৈপ্লবিকতার নামে আপনার কারোর বিরুদ্ধে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যে রাস্তায় ভারতের পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশে গরু জবাই দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয়, কিংবা ধরুন তৌহিদি জনতার নামে, আপনি এগুলি তো কনোটেশন আছে কতগুলো, এগুলো যখন নেওয়া হয়, এগুলো তো মূলত আসলে পতিত যে আওয়ামী লীগ সরকার,
এবং তাদের পরম বন্ধু ভারত যেই প্রোপাগান্ডাটা এখানে বাংলাদেশ সম্পর্কে তৈরি করছে, যেটার ডিসইনফরমেশনের বিরুদ্ধে এমনকি অধ্যাপক ইউনূস পর্যন্ত জাতিসংঘের সহযোগিতা চাইলেন, সেই ভারতীয় যে ন্যারেটিভ, যে বয়ান, আওয়ামী লীগের যে বয়ান, সেইটাকেই তো শক্তিশালী করে। ফলে আমাদেরকে সরকারের ব্যাপারে যেমন ক্রিটিক্যাল থাকা উচিত, বৈপ্লবিকতার নামে আসলে সেটা তারা বুঝে হোক কিংবা না বুঝে হোক, বাংলাদেশের যারা পরম বন্ধু নয় বলে প্রমাণিত আছে তাদের বয়ানকে শক্তিমান করে কিনা সেইটাও খেয়াল রাখতে হবে। আর সঙ্গে ওই যে বামপন্থার বিরুদ্ধে গালাগাল দেওয়ার যে স্বাভাবিক প্রবণতা, সেখানে ডানপন্থার সঙ্গে নিজেদের যুক্ত রাখা এবং দক্ষিণপন্থী রাজনীতিকে উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা এবং তাদের ব্যাপারে শক্তিমান বয়ান তুলে ধরা, এইটার ব্যাপারেও সমাজের চিন্তাশীল মানুষের, গণতন্ত্র পরায়ণ বুদ্ধিজীবী তার ক্রিটিক্যাল থাকা জরুরি। আমার আপনার কাছে প্রশ্ন, যে এই যে বামপন্থার বিরুদ্ধে সমালোচনা করে ডানপন্থাকে সামনে তুলে আনার চেষ্টা, আবার ধরেন যে ধর্ষণের মতো ঘটনাকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব হাজির করবার যে চেষ্টা, এটা কেন এই সরকারের সময় হচ্ছে? কেননা সরকার প্রধান নিজে এটি এনজিওর গ্লোবাল আইকন, এবং সরকারে যারা আছেন অনেকেই এনজিও ঘরানার, এবং এনজিও সম্পর্কে একটা ধারণা যে তারা বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তারা, এবং এদের মধ্যে মানবাধিকার কর্মী আছে। তাদের সরকারের সময় এই ধরনের বয়ান এত উচ্চকিত হবে কীভাবে, হয় কীভাবে, এটা আমি একটু আপনার কাছ থেকে। সেটা দুটো জিনিস। একটা হচ্ছে যে সরকার জেনেই থাকুন না কেন, সরকার এবং ক্ষমতার কতগুলি নির্দিষ্ট বা অন্তর্গত বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ প্রতিবাদকে তারা ভয় পায় তারা। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যেহেতু একটি রাষ্ট্র পরিচালনা করছেন যারা, তাদের দিক থেকে আবারও বলছি, আপনি তাদের যে পূর্ব অভিজ্ঞতা এবং তাদের যে পূর্ব পরিচিতি, এদের অনেকেই ব্যক্তিগতভাবে নারীবাদী, নারীর অধিকার কর্মী, মানবাধিকার কর্মী। ফলে দুই কারণেই তো দেশের মানুষের আপনার তাদের কাছে প্রত্যাশা বেশি থাকবে। একটা হলো যে তারা এই নিজেরাই এই স্লোগান দিতেন, আর দ্বিতীয়ত হচ্ছে আমি আগেই বলেছি যে একটা স্বৈরতান্ত্রিক রেজিমের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠা করবার প্রাতিষ্ঠানিক রূপ দেবার যে অন্তর্বর্তীকালীন সময়, এই সময়ের মধ্যে প্রতিবাদের যে সামাজিক স্পেস বেশি থাকে, আকাঙ্ক্ষা বেশি থাকে, এবং সেগুলিকে যে কোনো ধরনের মননশীল রাজনৈতিক গোষ্ঠী, গণতন্ত্র পরায়ণ চিন্তাশীল রাজনীতি সংস্কৃতির কর্মী, তারা এই স্পেসটাকে মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকারের আপনার সম্প্রসারণের জন্য ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। ফলে এদের সঙ্গে তো বরং সরকারের সমঝোতা হবার কথা ছিল। তাদেরকে গ্রেফতার করে রাতের বেলায় রেইড করে তাদেরকে তো আপনার নানা রকমের হ্যারাসমেন্টের মধ্যে যাওয়ার কথা ছিল না। তো সেইখানেই সরকারকে মনে হয় তার চিন্তার পুনর্মূল্যায়ন করা দরকার। আরেকটা প্রসঙ্গ আমি একটু আলোচনায় আনতে চাই, যে এবার 26শে মার্চে প্যারেড হচ্ছে না, এটা 26শে স্বাধীনতা দিবসে এটা একটা নিয়মিত আয়োজন। আপনি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো অত্যন্ত উদ্বেগজনক। সরকারের দুটো বক্তব্য আমার চোখে পড়েছে। একটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার, এখানে এই কারণে অনেকে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন যে যখন 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে খর্ব করে ছোট করে অনেক কথাবার্তা গত কয়েক মাসে অনেকেই এবং পাওয়ারফুলরা বলবার চেষ্টা করেছেন, সেই কারণে এটা অনেকের মধ্যে এখন যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা। আমি আসছি সেই জায়গায়। এবার হচ্ছে না বলে হোম সেক্রেটারি, একটা স্বরাষ্ট্র সচিব একটা সিদ্ধান্ত জানিয়েছেন, এবং এক ধরনের ক্ল্যারিফিকেশনমূলক একটা বক্তব্য আমরা চিফ অ্যাডভাইজারের যে প্রেস টিম সেখান থেকে পেয়েছি। প্রেস টিম বলেছে যে ঠিক প্যারেডটা হচ্ছে না তা নয়, সারা দেশে হচ্ছে, ঢাকায় হচ্ছে না। কারণ হচ্ছে যেখানে হওয়ার কথা সেই জায়গাটার সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, একটা। কিন্তু স্বরাষ্ট্র সচিব ঠিক এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে আমরা খুব আনন্দের মুডে নাই, আমরা তার নানান ধরনের সমস্যার মোকাবেলা করবার চেষ্টায় আছি, ফলে এই প্যারেড হচ্ছে না এবার। আচ্ছা,
প্রথমে বলতে চাই আমরা যে ঢাকা স্টেডিয়ামের কথা বলেছেন, ঢাকা স্টেডিয়ামে না সাধারণত প্যারেডটা হয় প্যারেড গ্রাউন্ড বলে একটা জায়গা আছে। তো তারা অগাস্ট মাসে ক্ষমতা এসছেন এবং এই মার্চ মাসে এটা হবে। এই আন্দোলনের যারা নেতা কর্মী তারা বলেছেন বারবার যে এই আন্দোলনটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনার অনুবর্তী, স্বাধীনতার যুদ্ধের যে মর্ম তার যেহেতু বাস্তবায়ন হয় নাই 53 বছরে, এই আন্দোলনটার মধ্যে যে আকাঙ্ক্ষা আছে তারই সম্প্রসারণ হিসেবে এটা সংগঠিত হয়েছে। ফলে আর প্যারেড গ্রাউন্ডে আপনার যে ঘটনাটা ঘটে সেটা কেবলমাত্র আনন্দের বিষয় না। এই যে রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এগুলো একটু ভালো করে বোঝার দরকার আছে, দর্শন। কারণ হচ্ছে যে এই আর্মিটা কি আর্মি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা, রণাঙ্গনে গড়ে ওঠা যে একটা জাতীয় রাষ্ট্রের যে জাতীয় সশস্ত্র বাহিনী ছিল সে তার নিজের গৌরবের কারণে যেমন উদযাপন করবে এই দিন, তেমনি এইটা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেইটা শুধু আনন্দ করবার জন্য নয়, এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীর ভিতরে যে আশা, উদ্দীপনা এবং নতুন করে শক্তির উদ্ভব ঘটে, আত্মশক্তির বিকাশের পেছনে এই ধরনের জাতীয় অনুষ্ঠানগুলি ইতিবাচক ভূমিকা রাখে। এই আন্দোলনের নেতৃত্ব যদি মনে করেন যে স্বাধীনতার যুদ্ধের এই সম্প্রসারণ হিসেবে, অর্থাৎ সেই চেতনা বাস্তবায়নের এই প্রক্রিয়া, এই সংগঠন তারা এই গণ-অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন, তাহলে এইবার তো আরও উদ্দীপনা, আশা এবং আনন্দের সঙ্গে এটা উদযাপিত হবার কথা ছিল। তো সেইটা এখন আবার পুরনো কথা, ওই যে আপনি যেটার সঙ্গে রিলেট করছেন অত্যন্ত ন্যায্যভাবে, এই ঘটনার মধ্য দিয়ে, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে গণতান্ত্রিক অধিকারগুলি সম্প্রসারিত হবে, সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এগিয়ে যাবে, তখন আমরা জামাত ইসলাম সহ অপরাপর কিছু ডানপন্থী সংগঠন, ব্যক্তি এবং কিছু মানুষ যাদের পরিচয় আগে একরকম ছিল, এখন ঠিক একটা বিভ্রান্তিকর রাজনীতির বয়ান তাদের মুখ থেকে আমরা শুনি। হয়তো তারা আমাদেরকে বোঝাতে পারেন অথবা আমরা তাদের বুঝতে পারি না, কিন্তু সেইখানে দুই পক্ষের মধ্যে বোধহয় এই অবস্থানগুলি পরিষ্কার হওয়া উচিত। তারা যখন একটা ডানপন্থার এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, কি ধরনের কথা বলছেন, ইতিহাস বিকৃতি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, আমি আপনাকে 2-3টে উদাহরণ দিই ছোট ছোট। কিছুদিন আগে ওই যে আপনার খেয়াল করেছেন, এটা বোধহয় আমরা এখানে আলাপও করেছি, ইসলামী ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনের মধ্যে একজন তরুণ জামায়াতি বা শিবিরের বুদ্ধিজীবী এক আর্টিকেল লিখলেন। সেখানে একটা মানে যেগুলো নিয়ে আলাপ করেছে সেটার মধ্যে আমরা গেলাম না, সেখানে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধে মানে ইতিহাস বিকৃতির পরিমাণ দেখেন। তার 2টা পার্টির নাম বলেছে, একটা হলো সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। এই 2টা পার্টি তার খেদ তার পাঠকদেরকে বলছেন যে এরাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে শাস্তি দিয়েছে, যদিও তারা ঠিক মতন বিরোধিতা করেছে বলে তিনি মনে করেন না, এদেরকে মাফ করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে সর্বহারা পার্টি, যার নেতৃত্বে ছিলেন শের শিকদার, রাজনৈতিক সংগঠন হিসেবে 1971 সালের মার্চ মাসের প্রথম দিক থেকে স্বাধীনতা যুদ্ধে অলরেডি অবতীর্ণ হয়েছেন। আওয়ামী লীগকে লিফলেট দিয়ে অনুরোধ করেছেন যে সমস্ত স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে একটা ফ্রন্ট হওয়া উচিত, এবং স্বাভাবিকভাবেই তিনি আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিয়েই ইমপ্লাই করে মেনে নিয়েছেন, কারণ আওয়ামী লীগ তার তখন সবচেয়ে বড় সংগঠন। সেইটাতে আওয়ামী লীগ তার বড় সংগঠনের অহমিকায় হয়তো কোনো সাড়াও দেননি, অথবা তাদের অন্য ধরনের রাজনৈতিক চিন্তাভাবনাও ছিল, সেদিকে আমি এখন যাচ্ছি না। এই যেই সংগঠনটি সবার আগে আপনার মুক্তিযুদ্ধ শুরু করলো এবং শেষ পর্যন্ত বিশেষত দক্ষিণ বাংলায় এলাকাকে মুক্ত রাখলো নানা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, জামায়াত ইসলামের এই তরুণ কর্মীরা তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে আপনার বয়ান তৈরি করছে। আরেকটার কথা কি বলছেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, যেটা ছিল আপনার দেবেন বাসারের নেতৃত্বে, দেবেন সিংহ এবং আবুল বাসার, 1967 সালে প্রথম তাদের কংগ্রেসের মধ্যে, যে এই দেশে পাকিস্তানিদের যে ওইখানে তখন হচ্ছে
বাংলাদেশের মেইন স্ট্রিমের রাজনীতি যখন স্বায়ত্তশাসনের কথা বলছে, তখন তারা মূল্যায়ন করছেন যে এই শুধুমাত্র স্বায়ত্তশাসন দিয়ে পাকিস্তানি নয়া উপনিবেশিক ব্যবস্থার নিপীড়ন শৃঙ্খল থেকে আমরা মুক্তি অর্জন করতে পারবো না, সশস্ত্র যুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করতে হবে 1967 সালে। এবং তারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাদেরকে বলতেছেন এই রাজাকার পার্টির তরুণরা এই মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়ে ফেলবার চেষ্টা করছেন। সর্বশেষ জামাত ইসলামের যে নেতা, যিনি আমির, তিনি বলছেন, কি কথা বয়ানটা বলছেন, আমরা কি 54 বছর ধরে বা আজকের বাংলাদেশ পাওয়ার জন্য স্বাধীনতার যুদ্ধ করেছি, মানে স্বাধীন করেছি? মানে একটু পরিষ্কারভাবে বলে যায়, এরা কিন্তু মেধাবী লোক, এরা কিন্তু বেকুব টাইপের কোনো লোক না। অর্থাৎ তারা এতদিন ধরে বলছেন যে তাদের ব্যাপারে, এমনকি তার পার্টি পর্যন্ত ভাগ হয়ে গেছে, এবি পার্টি হচ্ছে ওখান থেকে এসে, যে স্বাধীনতা যুদ্ধে যে কলঙ্কজনক ভূমিকা জামাত ইসলামী পালন করেছে, এইখানের যে গণহত্যা হয়েছে তার সঙ্গে যে রাজনৈতিকভাবে এবং সক্রিয়ভাবে যেটার বিরোধিতা করেছে, এই কাজটা ঠিক হয় নাই, অন্যায় হয়েছে। তরুণরা একাংশ বলছিল যে এটা জামাত ইসলামের এই ভুল স্বীকার করা উচিত। তারা ভুল স্বীকার করে নাই বলে তরুণদের একাংশ এসে নতুন করে পার্টি করেছে। তাদেরই জামাত ইসলামের নেতা কিছুদিন আগে বলেছে যে যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা সরি বলবো। অর্থাৎ তিনি বুঝতে পারছেন না যে এটা ভুল না, অপরাধ করেছেন। পাকিস্তানের পক্ষাবলম্বন করা রাজনৈতিকভাবে, আমি আবারও বলছি, এটা কোনো অপরাধ নয়, ওইটা ভুল রাজনীতি। অর্থাৎ জনগণের পালসকে বুঝতে না পারা। রাজনৈতিক দল মানে তো জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা। এই ভুল জামায়াত ইসলামী সেটা পাকিস্তান আন্দোলনের সময় করে 47 সালে করেছে, 71 করেছে, স্বাধীনতার বাংলাদেশে। তার যেটা অপরাধ সেটা হচ্ছে যারা দেশের বিপুল অধিকাংশ মানুষ যারা স্বাধীনতার যুদ্ধে গেছে এবং স্বাধীনতার যুদ্ধকে সমর্থন করেছে, তাদের বিরুদ্ধে যে সশস্ত্র নিপীড়ন সংগঠিত করেছে পাকিস্তানি সামরিক জান্তা, তাদেরকে সক্রিয় সহযোগিতা করেছে। এটা হচ্ছে অপরাধ, এটা ভুলের পর্যায়ে পড়ে না। রাজনৈতিক সমর্থন আর হত্যাকারীদের সক্রিয় সমর্থন দুটো এক জিনিস নয়। তারপরে এসে দেখেন আরেক স্টেজ পরে এসে উনি বলছেন যে যেনবা তারাই মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন। অর্থাৎ অত্যন্ত সচেতনভাবে, সুচতুরভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করবার জন্য জামায়াত নতুন নতুন বয়ান তৈরি করছে এবং যারা স্বাধীনতা যুদ্ধের পক্ষে লড়াই করেছে তাদেরকে উল্টো স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। এইটা অত্যন্ত ভয়াবহ একটা প্রপঞ্চ। এই প্রপঞ্চের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিকভাবে নানান এবং কথকতার মাধ্যমে এটা প্রতিবাদ করে এবং এই তরুণদেরকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা একটা জরুরি ঐতিহাসিক এবং গণতান্ত্রিক কর্তব্য। আমরা একটু শেষের দিকে, একেবারে শেষের দিকে আমি একসঙ্গে 2-3টে প্রসঙ্গ আপনার সঙ্গে আলোচনায়, যেহেতু শুরুটা আমরা করেছিলাম নির্বাচন নিয়ে, আপনি নির্বাচন দেখেন কি না, মানে নিকট ভবিষ্যতে কবে দেখেন, এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন, আপনারই একটা বক্তব্য আমি বলি যে আপনার চাওয়া, যেটা আপনি নিউজে লিখেছেন, আমাদের এখানে সহ বিভিন্ন জায়গায় বলেছেন যে সেকেন্ড রিপাবলিক, নতুন করে সংবিধান তৈরি করা, কেউ কেউ বলছেন পুনর্লিখন। এখন বলা হচ্ছে যে গণপরিষদের নির্বাচন ছাড়া আসলে জাতীয় সংসদ নির্বাচন করা যাবে না, নানান কিছু। আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন হবে না, বা আওয়ামী লীগ নেতাদের বা শেখ হাসিনার ফাঁসি ছাড়া নির্বাচন হবে না। এগুলো একটা আপনি কি দেখেন? দ্বিতীয়ত হচ্ছে যে ঐকমত্য কমিশন একটা তৈরি হয়েছে এবং তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি ঐকমত্য দেখেন কিনা? যদি আমরা দেখি যে একটা বিভাজন, খুবই শার্প একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, যে একদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলো, অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি, জামাত এবং তাদের কিছু মিত্র, তারা একদিকে, একই সুরে না বললেও বিভিন্নভাবে বোঝা যায় যে তাদের একটা আলাদা অবস্থান আছে। সো এই জায়গায় আপনি কি দেখেন এবং সেখানে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎটা আসলে বাংলাদেশের জন্য কি দাঁড়াচ্ছে, কোন পথে বাংলাদেশ যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? অর্থাৎ নির্বাচনটা হচ্ছে কিনা, নতুন পার্টির, নতুন রাজনৈতিক দল তরুণরা যেটা করলো সেটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? কারণ এখানে তাদেরকে ঘিরে নানান আশা আকাঙ্ক্ষা যেমন অনেকের মধ্যে আছে, তাদেরকে ঘিরে নানা রকমের বক্তব্য,
নিন্দা সমালোচনা করিডোরে আছে। সব মিলিয়ে আপনি যদি আপনার ক্লোজিং রিমার্কসটা একই সঙ্গে করেন। জি, আপনি অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। এক হচ্ছে দ্বিতীয় রিপাবলিকের প্রশ্ন কেন উঠেছে। দ্বিতীয় রিপাবলিকের প্রশ্ন উঠেছে যে এই ব্যাপারে হয়েছে কি সমাজে যথেষ্ট আলাপ আলোচনা হয় নাই, ফলে কিছু বিভ্রান্তিরও সুযোগ আছে। যেমন দেশ, রাষ্ট্র, সরকার এগুলো যে আলাদা আলাদা প্রপঞ্চ। তবে এখানে একটা জাস্ট আমি ইন্টারভেন করি। অনেক গুরুত্বপূর্ণ ভালো কথা, কিন্তু কে বলছে, কখন বলছে, তার উপরে নির্ভর করে ওটার ভবিষ্যৎ বইটাকে মানুষ কিভাবে, রিসিভাররা কিভাবে নেবে তার উপরে। জি, ঠিকই বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। দেখুন, আমি যেহেতু আমার কথাটা আপনি বললেনই, দ্বিতীয় রিপাবলিকের কথা আমি আলোচনা করেছি গণঅভ্যুত্থানের অনেক আগে। আপনি সম্ভবত আপনার কাগজের একটা বিশেষ সঙ্গে একটা লেখাও লিখেছিলেন সেকেন্ড রিপাবলিক শিরোনাম দিয়ে। সেটা ছিল যে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আপনার এত বড় আত্মদানের মধ্য দিয়ে যে গঠিত ঐতিহাসিক যে প্রমিসেস ছিল বাংলাদেশের, যেখানে এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে, রিপাবলিক তৈরি হবে, যে রিপাবলিকে আপনার সাধারণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, জবাবদিহিতামূলক, যেই সমাজ ওই রাষ্ট্রের অধীনে সমতাভিত্তিক এক ধরনের সামাজিক অর্থনৈতিক বিকাশ ঘটবে, যেখানে নাগরিকের যথার্থ মর্যাদা থাকবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায়পরতা যেটাকে বলে, সোশ্যাল জাস্টিস। তো সেটা তো আমি যখন আর্টিকেল লিখি তাতে তার বহু আগেই কালক্রমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রথম থেকেই যে ভুল ছিল বা কিছুটা অন্যায়ও ছিল, কারণ ওই পথে তৎকালীন শাসক দল হাঁটেনি, তার মধ্য দিয়ে আমরা ওরকম একটা রিপাবলিক তৈরি করতে পারিনি। ফলে প্রথম রিপাবলিক এইটা বাংলাদেশের ঐতিহাসিক প্রমিসেসগুলো, প্রতিজ্ঞাগুলো, প্রতিশ্রুতিগুলো পালন করতে আপনার ফেল করেছে। কিন্তু ফেল করার মধ্য দিয়ে আবার এমন এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেটা অন্তর্গতভাবে, অন্তর্নিহিতভাবে অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্রে অধঃপতিত হয়েছে। তাহলে যদি আমরা পুরনো সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, তাহলে এই নিপীড়নমূলক রাষ্ট্রটা দিয়ে আর চলছে না। এই দেশে নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হবে। তো এইটা বাতিল ঘোষণা করে দিয়ে, এটাকে ডিসম্যান্টল করে, তাহলে দেশ ঠিক আছে বুঝলাম, কিন্তু এই দেশের মধ্যে যে রাষ্ট্র ব্যবস্থা, ওইটা যেহেতু ওই স্বাধীনতার প্রমিসেস বাস্তবায়নের পরিপন্থী সংগঠন হিসেবে বিকশিত হয়েছে, ওইটাকে বাদ দিয়ে নতুন করে যখন একটা রিপাবলিক গঠন করে, সেটার প্রথম রিপাবলিক ফেল করার স্বীকৃতি দিয়েই দ্বিতীয় রিপাবলিকের যাত্রা শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনা ঘটেছে। এখন কি পদ্ধতিতে, একটা হলে সেটা আমরা মানি কিনা, কি পদ্ধতিতে করব, যদি আমরা এখানে যদি এটা তো আপনার বা 10 জনের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না, হয়তো 50 বছর পরে এই ঘটনা ঘটবে। সেখানে যে সমাজে যে রাজনৈতিক সচেতনতা দরকার, রাজনৈতিক দলগুলোর ভিতরে যে গণতন্ত্র পরায়ণ হাজার হাজার কর্মী আছে, তাদের চেতনার মধ্যে এই যে রাষ্ট্র, রিপাবলিক, সরকার, এগুলির মধ্যে পার্থক্য কী, কীভাবে পরিবর্তন সাধিত হয়, কেন এই পরিবর্তন প্রয়োজন, এই আলোচনাগুলি অন্তত উঠবে, এইটা আমি ভেবেছিলাম। কারণ এটা ছাড়া আমি দেখি না এখানে আমাদের জনগোষ্ঠীর একটা গণতান্ত্রিক মুক্তির পথ নেই। এখন সেইটা তরুণদের একাংশ কেউ বুঝে কেউ না বুঝে এটা গ্রহণ করেছে বলে মনে হয়। সেইটাতে আবার অনেক পুরনোরা এটা একটা আতঙ্কের মধ্যে পড়েছে, কারণ বড় বড় শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলির একটা পতন ঘটেছে, বাকিগুলি দ্রুততর সময়ের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখল করে সেটা ভোগ করতে চায়। তো সুতরাং তারা সোজা সাপটা পথে একটা নির্বাচন হয়ে গেলেই তার সেখানে যেতে পারে, এই আকাঙ্ক্ষা থেকে তারা এই আপনার বিরোধিতা করছে দ্বিতীয় রিপাবলিক তৈরির, কিংবা যে পদ্ধতিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে যে সংবিধান তৈরি করতে হয়, পার্লামেন্টের যে সংবিধান করার কোনো অধিকার থাকে না আপনার ধ্রুপদী গণতন্ত্রের মধ্যে। পার্লামেন্ট হচ্ছে সংবিধানের ভিত্তিতে আইন প্রণয়ন করবে, যার ভিত্তিতে কিছু লোক আইন প্রণয়ন করবে তাকেই সেই সংবিধান প্রণয়ন কিংবা পরিবর্তনের দায়িত্ব দেওয়া যায় না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাষ্ট্রবিজ্ঞানের কথা। তো সেখানে আলোচনাটা শুরু হয়েছে। কোথাও কিন্তু এই উদাহরণ আছে, মানে রেগুলার পার্লামেন্ট এবং গণপরিষদ একসঙ্গে কোনো দেশে বলেছে যে এইটাই আমরা ঘোষণা দিলাম। তো তাতে তো কোনো এসেন্সিয়াল পরিবর্তন হলো না, একই ধরনের একই লোকরাই করলো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাইজ সবচেয়ে বেশি বড় হয় পার্লামেন্টের চেয়ে, কারণ কি বেশি সংখ্যক মানুষকে তাদের চিন্তাকে যাতে প্রতিনিধিত্ব করতে পারে।
তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের যে হলো সংবিধান তৈরি করেছিলেন, তারা ওই পাকিস্তান আমলে প্রস্তুত, আমার হাতে আর মিনিট দুয়েক সময় আছে, পাকিস্তান আমলে প্রস্তুত সেই সংগঠনটাকে একই সঙ্গে পার্লামেন্ট এবং একই সঙ্গে আপনার গণপরিষদ ঘোষণা করে দিয়েছিল। বাট ঘোষণা করে দিলেই তো আর এসেন্সের দিক থেকে কোনো পরিবর্তন ঘটে না, সেটা একটা। আর দ্বিতীয়ত আপনার যেহেতু সময় কম, যেটা বলছি যে হ্যাঁ, এমনকি নির্বাচনের মাধ্যমে যারা দ্রুততর সময়ে ক্ষমতায় যেতে চান, এই শাসক শ্রেণীর আরেক রাজনৈতিক দল জামাত ইসলামী কিংবা ধরুন এই যে নতুন তরুণরা যে রাজনীতি থেকে বাস্তবে যাচ্ছে বলে আমরা দেখা যাচ্ছে, মুখে তারা যাই বলেন না কেন, তারা এটা তাদের রাজনৈতিক সাংগঠনিক স্বার্থে এটাও নির্বাচনটা পেছাতে চান। কারণ একদল জামাত ইসলামী মনে করে যতদিন তার সময় পাবে তাদের আরও গোছানোর সুযোগ হবে, আর তরুণরা মনে করছে যে তাদের দল তো আসলে এখনও পর্যন্ত কমিটি হয়েছে, দল গঠিত হয় নাই, এই অর্থে যে তারা কি রাজনীতি করবেন, তার ম্যানিফেস্টো কী, তার ঘোষণাপত্র কী, তার কর্মসূচি এটা এখনো প্রণয়ন করেন নাই। ফলে এটার সম্পর্কে কোনো আমি ভবিষ্যৎবাণী করতে চাই না যতক্ষণ পর্যন্ত না তারা কি রাজনীতি করবেন এবং কি সেই রাজনীতি বাস্তবায়নের জন্য কি কর্মসূচি গ্রহণ করবেন সেটা পরিষ্কার না করেন। বাট ইতিমধ্যে তাদের সম্পর্কে তারা কাজকর্ম করছে না, এটা যেমন সত্য। তাদের একাংশের সমাজে কোন শ্রেণীর লোকদের সঙ্গে তাদের আপোষ রাফা হচ্ছে, কাদের সঙ্গে তারা মেলামেশা করছেন, ডানপন্থার প্রতি তাদের একটা ঝোঁক, এগুলো পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। এই রাজনীতি দিয়ে আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনার আলোকে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করা এই রাজনীতি দিয়ে হবে না। তো তারা আমরা দেখি যে সামনে তারা ম্যানিফেস্টো কি নিয়ে আসেন। আর বিএনপির দিক থেকে আমার আরেকটা প্রশ্ন ছিল, আমার হাতে সময় নেই, জাস্ট এক দেড় মিনিট। জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এবং ইতিমধ্যেই 7-8 মাস প্রায় শেষ। সো আপনি কি দেখেন যে মানে এটার প্রয়োজনীয়তা বা এটাকে একটা শর্ত হিসেবে সামনে হাজির করা? আমি মনে করি যে যদি একটা সমাজের মধ্যে যদি আপনার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চান, সেটা নির্ভর করবে আপনি তাত্ত্বিকভাবে আপনি কতটা পরিষ্কার বোঝেন তার উপরে শুধু নয়, সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। সঙ্গে এইটাও যে সংগঠিত সামাজিক শক্তিগুলো, রাজনৈতিক সংগঠনগুলো সেইটার ব্যাপারে কোন পর্যন্ত যেতে আগ্রহী অথবা তাকে আগ্রহী করে তুলতে সমাজের সিভিল সোসাইটি প্রকৃত অর্থে যাকে বলা হয় এই জনসমাজ তাদের উপর কতটা চাপ প্রয়োগ রাখতে পারে তার উপর ওটার আপনার বাস্তবায়ন সম্ভব হবে। এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি এটা ঐক্যবদ্ধভাবে করবার কথা। তারা যদি একটা গণতান্ত্রিক প্রসেস তৈরি করবার জন্য কমন মিনিমাম জায়গায় যেতে পারে তার চেষ্টাটা করা উচিত, সেটা জুলাই ঘোষণার নামে হোক কিংবা ডিসেম্বর ঘোষণার নামে হোক। আপনি বিএনপি সম্পর্কে বলতে চাইছিলেন? আমি বলছিলাম যে বিএনপির দিক থেকে বোঝাই যে একটা তারা আছে, তারা বুঝতে পারে যে আওয়ামী লীগ যেখানে প্রায় নিশ্চিহ্ন সমাজের মধ্যে, অপরাপর রাজনৈতিক দলগুলি তাদের তুলনায় অনেক ছোট, সেই রকম পরিস্থিতিতে নির্বাচিত হলে এবং 15 বছরে তার যে নিপীড়নের ভিকটিম হিসেবে তার প্রতি যে মানুষের সহানুভূতি আছে, সেইটা যত তাড়াতাড়ি নির্বাচন হবে সেইটা তার তত তাড়াতাড়ি রাজনৈতিকভাবে তার ফসল তুলতে পারবে। যত দেরি হবে এবং তাদের যে দেশের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাদের একাংশ যেভাবে আবার আপনার এই যে চাঁদাবাজি, তারপরে হচ্ছে হাট ঘাট মাঠ দখল শুরু করেছে, এটা দিন যত যাবে তার জনপ্রিয়তা তত কমতে থাকবে। তার জন্য নির্বাচন আগে দরকার। আর তাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যারাই আছেন না কেন, তারা ডিস্ট্যান্ট সেকেন্ড বা ডিস্ট্যান্ট থার্ড, তারা দেরি করলে তারা মনে করবে তাদের সিট সংখ্যা বাড়বে। এইটা একান্তই আপনার সিট পাওয়ার পরিসংখ্যানগত রাজনীতি। আর বাংলাদেশের মানুষের দরকার প্রধানত একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য কাজ করা। কিন্তু এই দুইটাকে সমন্বিত করে আমাদের এগোতে হবে, সেই চেষ্টাটাই আমাদের করা দরকার। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং পুরো বিষয় নানা বিষয় নিয়ে তিনি যে আলোচনা করলেন, সময়ের স্বল্পতার কারণে সেই বিষয়ে না যেই শুধু একটা কথাই যে চারিদিকে ন্যায্যতা বা ন্যায্য সংগ্রামকে ষড়যন্ত্র বলে
চিহ্নিত করবার যে প্রবণতা বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রচার করবার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং একই সঙ্গে এই আলোচনার থেকে যদি আমি খানিকটা বুঝতে পারি, তাহলে কোথাও কোথাও নানা রকমের ষড়যন্ত্রের গন্ধ আছে, সেখান থেকেও আসলে বাংলাদেশকে বের করে আনতে হবে। এবং সেটা অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে, এবং সেই সঙ্গে ৭১-এর যে আকাঙ্ক্ষা বা জুলাই অগস্টের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেও ধারণ করতে পারতে হবে। এবং সেই সঙ্গে অন্যান্য সমাজের, রাষ্ট্রের যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোকে কীভাবে একটা জাতীয় ঐকমত্যের মধ্যে নিয়ে আসা যায়, সেই চেষ্টাটাও আসলে সবাই মিলে করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।